বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো, যার শীতল ছায়ায় আমাদেরকে সামলে রাখেন সারা জীবন। বাবা হচ্ছে হার না মানা এক যোদ্ধার নাম, যিনি কতই না যুদ্ধ করে যান প্রতিনিয়ত আমাদেরকে ভালো রাখার জন্য। পৃথিবীর সব নারী তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। কারো মাথার উপর ছাদের ন্যায়, কারো বটবৃক্ষের ন্যায়। কত কিছুর সাথেই না আমরা তুলনা করতে যাই, তাই না? আসলেই কি বাবার কোনো কিছুর সঙ্গে তুলনা হয়? এগুলো নিছক শব্দ মাত্র। বাবার তুলনা সংজ্ঞাহীন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশাল্লা ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আজকের ব্লগটা আমি আগের দিন রাত থেকে শুরু করেছি। এখানে আমার ভাই দোকান থেকে এসে আমাকে টিকিয়া কাবাব বানানোর জন্য সাহায্য করছিল। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল আর ইজান ঘুমাবে, ওর ঘুমের সময় হয়ে গিয়েছিল, এজন্য ও কান্নাকাটি করছিল। ওকে ঘুম পাড়াতে আমি চলে গিয়েছি। আমি প্রথমে কয়েকটা বানিয়েছি, বাকিটা আমার ভাই বানিয়ে নিয়েছেন। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আজকে যাকে নিয়ে এত কথা, সেই বাবা আমার বাসায় বেড়াতে আসছিলেন। তো আসার সময় বাবা অনেক কিছু নিয়ে আসছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ফুলের টবগুলো। তো এগুলো বাবা আমার জন্য ঢাকা থেকে নিয়ে আসছিলেন। তো সে বাইরে ঘুরতে নামলে আমার জন্য মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে আসেন। এখানে বাচ্চাদের জন্য সে কিছু সবসময় পরার জন্য গেঞ্জি নিয়ে আসছিল, প্যান্ট নিয়ে আসছিল। আর আমার জন্য এই ড্রেসটা কিনে আনছিল। আপনারা সবাই বলবেন যে আসলে কেমন হইছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে ড্রেসটা। যেহেতু আমি আসলে বাবার সাথে দেখা করতে প্রত্যেকবার বাসায় যাই, এবার তো যেতে পারিনি বা যাওয়ার আসলে মন মানসিকতা ছিল না। এইজন্য বাবাই আসছিলেন আমার সাথে দেখা করার জন্য। দেখা করে আবার বিকালে চলেও গিয়েছেন। যেহেতু আমরা বেড়াতে গেলে আমাদেরকে অনেক কিছু খাওয়াতেন, তো আমরা তো যাইনি। এজন্য বাবা আসলে বাজার যেগুলো আমাদের জন্য করেছিলেন, সব বাজারই সাথে করে নিয়ে এসেছেন। তো সে গরুর মাংস নিয়ে এসেছিল, রোস্টের মুরগি, তারপর আবার দেশি মুরগি, সেটাকে আমার আম্মু ভালোভাবে কেটে-কুটে পাঠিয়ে দিয়েছেন। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলেন আগেই, সবকিছু গুছিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই ওইদিন আমি একটু ব্যস্ত ছিলাম রান্নাবান্নার কাজে, সেটা তো বুঝতেই পারছেন। তো ভিডিও করতে গেলে দেরি হয়ে যেত। যেহেতু বাবা আবার বিকালে চলে যাবেন, এজন্য আমি তাড়াহুড়ো করছিলাম। তো অল্প একটু ক্লিপ নিয়ে রেখেছি, যেটুকু পেরেছি আপনাদের সবার সাথে শেয়ার করছি সেটা। তো বাবার সাথে আমার মামা-মামীও এসেছিলেন আমাকে দেখতে। যেহেতু আমি বাবার বাড়ি বেড়াতে যাইনি, আমার কারো সাথেই দেখা হয়নি, এজন্য তারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে ফলো দিতে পারেন। ও এটা আমি পোলাও রান্না করছিলাম। তো পোলাওটা দেখে আবার আপনারা মনে করবেন না কিছু, এটা কিন্তু ঘি আর গাজরের কারণে একটু ইয়েলো কালার হয়েছে। এই যে রান্নার পর সাদা হয়ে গেছে। তো আমি রোস্ট করেছিলাম, আমার ছেলে আবার ডিম পছন্দ করে, এই জন্য ডিম দিয়েছিলাম। তারপর মুরগির মাংস আর গরুর মাংস আর কাবাব ভেজে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া শেষে তারা একটু রেস্ট নিয়েছিল। তারপরে বিকালে সবাই বাসায় চলে গিয়েছিল। তারপর আমি অন্যান্য সব কাজ গুছিয়ে নিয়েছি। আমার সাথে কিন্তু আমার আম্মু আর আমার মামিও আমাকে সব কাজগুলো গুছিয়ে, তারপর সবকিছু ধুয়ে-টুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর তারা চলে গিয়েছেন। তো এখানে আমি সন্ধ্যায় আমার একটা ওষুধ ছিল, সেটা খেয়ে নিলাম। তারপর আমি এগুলোকে সব গুছিয়ে রাখছি। আসলে আমার বাবা একটা প্রাইভেট ব্যাংকে জব করেন। তো সে খুব একটা বাড়িতে আসার সময় সুযোগ পান না। তো ঈদের সময় আসেন, আর এর ফাঁকে ফাঁকে যদি ২-১ বার আসেন, তখন তো আর বারবার যাওয়া সম্ভব হয় না। তো ওই ঈদের সময় আসলেই দেখা যায় আমি কয়েকদিন গিয়ে বাবার বাড়ি বেড়াতাম। তো এইবার বাসা চুরি হয়ে যাওয়ার পর থেকে কারো মন মানসিকতা খুব একটা ভালো না। আর ইচ্ছেও করে না যে কোথাও বের হই, যাই।
তো এইজন্য বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। তো গত বছরও আমি অসুস্থ ছিলাম। তো এইজন্য গত বছরও আসলে বাবা এরকম সবকিছু নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিলেন। তো সে এই কাজগুলো করে যে আমি যাই না তারপরও মানে সে সব বাজার-টাজার করে আমাদের বাসায় নিয়ে আসে। আমরা ১ ভাই ১ বোন। আর সেই সুবাদে আমার বাবার একটাই জামাই। তো তাকে তো ইচ্ছে করে তাদের আপ্যায়ন করতে। তো সে তো যেতে পারে না বা যাওয়ার সময় হয় না। এজন্য বাবা এরকম বাজার করে নিয়ে আসে, এখানে বসে তাকে রান্না করে খাওয়াই। সেই চিরচেনা বদঅভ্যাস। আসলে হ্যাঁ, একটার পর একটা কাজ খুঁজে বের করতে থাকি, কি করা যায়। তো এদিকে আমি সোডা আর ভিনেগার এড করে নিয়েছি। একটা মিক্সচার তৈরি করেছি। তো এই মিক্সচারটা দিয়ে আমি ওয়ালে ভালোভাবে একটু ঘষে পরিষ্কার করে নেব। যেহেতু সারাদিন একটু তেল ছিটছিটে হয়ে গেছে রান্না করার কারণে। তো এটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্নাঘরটা এলোমেলো, অগোছালো বা অপরিষ্কার থাকলে আমার কাছে খুব খারাপ লাগে। যতক্ষণ আমি পরিষ্কার না করি ততক্ষণ আমার ভালো লাগে না। আমি দেখেছি লেবু আর সোডা বা ভিনেগার আর সোডা এই ২ টা মিক্সচার এড করে যদি কোনো তেল চিটচিটে জায়গা পরিষ্কার করা হয় তাহলে খুব সহজেই পরিষ্কার হওয়া যায়। তো আপনারাও কিন্তু এটা ফলো করতে পারেন। তো আমি কিন্তু অনেক কিছু নিয়েছি পরিষ্কার করার জন্য। তো এখানে আমি ওয়াল টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এখানে গরম পানির জগটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এটাও কয়েকদিন ধরে আসলে পরিষ্কার করা হয়নি। এটাও নোংরা হয়ে গেছে। তো রান্নাঘরে থাকার কারণে এটাও কিন্তু বেশ তেল চিটচিটে হয়ে গিয়েছিল। তো এই মিক্সচারটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। তো এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছিল। একেবারে নতুনের মতন চকচক করছিল। তো ভালোভাবে ঘষে নেওয়ার পর এটাকে আমি ধুয়ে নেব। তো কাজ করতে, করতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, তো আমার কিন্তু এবার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। তো ২ ছেলেকে সামলিয়ে, সংসার সামলিয়ে একটু হিমশিমি খেতে হয়। তারপর আবার একটু নিজেও ক্লান্ত। এত কাজ আসলে একসাথে পেরে উঠছি না। এদিকে ২ ছেলের মধ্যে কেউ কিন্তু খুব একটা সুস্থ নাই। ছোট ছেলের একটু ঠান্ডা লেগেছে হঠাৎ করে এত গরম পড়ার কারণে। আর বড় ছেলে সে চোখের এক পাশে কিন্তু ব্যথা পেয়েছে খেলতে গিয়ে। তো এই সবকিছু নিয়ে একটু এই কয়েকদিন ব্যস্ত ছিলাম। এজন্য আসলে এর পিছনে সময় একেবারেই দিতে পারিনি। তো এদিকে আমার জগটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব বেশি চকচক করছে। সোডা আর ভিনেগারের যে মিক্সচারটা আমি দেয়ালে টাইলসের উপরে ঘষেছিলাম, তো সেটাকে এবার আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ওয়ালটাও কিন্তু খুব চকচক করছিল। তো এদিকে বাবা বড় একটা তরমুজ, ফুড আর পেঁপেও নিয়ে এসেছিলেন। তো তরমুজটা খুব ভালো হয়েছিল। তো আরাপ বলছিল যে সন্ধ্যায় তরমুজ কেটে দিতে, তো এইজন্য আমি কেটে দিচ্ছিলাম। তো এর আগে কিন্তু আমি খুব একটা তরমুজ পছন্দ করতাম না। কারণ তরমুজে প্রচুর পানি, খেতে গেলে হাতটাতে মানে ফ্লোরে বিভিন্ন জায়গায় পড়ে। তো এবছর কেন জানি আমার কাছে তরমুজটা খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমাদের আরাপ সে তরমুজের এত বড় ফ্যান। মানে তরমুজের সিজন ছাড়াও সে মাঝে, মাঝে বলে যে আমাকে ওয়াটারমেলন এনে দাও, আমি ওয়াটারমেলন খাবো। আর এটা কিন্তু সে খুব ছোটবেলা থেকেই পছন্দ করে। তো সবকিছু গুছিয়ে রেখে তারপর ছেলেকেও খাবার দিয়ে দিলাম। তো ওদিকে ইজানকেও কিন্তু আমি একটু খাইয়ে নিয়েছি। ছোট্ট ইজান সেও কিন্তু এখন তরমুজ খাওয়া শিখে গেছে। তো আমরা খেলে সেও কিন্তু খাওয়ার জন্য হাঁ করে। ওর মুখে দিলেও কিন্তু দেখেছি যে মানে খুব শখ করে এই জিনিসটা খায়, পছন্দ করে খুব। দেখা যায় বাচ্চারা কালারফুল যেসব খাবার আছে ওইসব জিনিসের প্রতি বরাবরই আকর্ষণ থাকে। তো যেহেতু রেড কালার একটু দেখতে ভালো লাগে, তো এইজন্য মনে হয় বাচ্চাদের এই তরমুজের প্রতি একটু আলাদা ফ্যাসিনেশন আছে। তো মাঝে, মাঝে আমি কিন্তু আরাবকে তরমুজের জুসও করে দেই। ও কিন্তু ওই জুসটাও খুব পছন্দ করে খায়। তো আজকে আর জুস করিনি। ওকে এমনিতেই কেটে দিয়েছি। আসলে সারাদিন এত কাজ করেছি, ক্লান্ত লাগছিল। একটু রেস্টেরও দরকার ছিল। তো এদিকে আমার আম্মু কতগুলো কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে
বেছে পরিষ্কার করে দিয়ে একটা ঝাঁঝরির মধ্যে বিছিয়ে রেখেছিল শুকিয়ে যাওয়ার জন্য। তারপরে এটাকে আমি একটা বক্সের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। তারপরে এই কাঁচামরিচগুলোকে এভাবে ঢেকে রেখে দেবো। এইভাবে রাখলে কাঁচামরিচগুলো কিন্তু অনেকদিন ভালো থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।